তনুমনু, অয়ন ভাইয়ের পছন্দ কিন্তু ভালো। মানে? মানহা মুচকি হেসে হাতের আংটির দিকে ইশারা করে বলল, মানিয়েছে ভালো, ভাবছি একটা নতুন সিনেমা বানাবো। আমাকে জিজ্ঞেস করেছিল তোর ইচ্ছা সম্পর্কে, আমি এটাই বলছি। বুঝলাম এই মেয়েই অয়নকে এসব বুদ্ধি দিয়েছে। না হলে আমার ইচ্ছেগুলো অয়ন কিভাবে জানলো? আমি হাসলাম। আমার মানহু আমার ইচ্ছেগুলো পূরণ করে দিয়েছে। মেহমান বিদায়, খাওয়া দাওয়া, এসবে আজকের দিনটা কাটলো। রাতটাও খুব একটা ভালো গেল না। আপুকে ছাড়া একা একা লাগছে। হুটহাট ঝগড়া আর খুনসুটি আর ফিরে আসবে না। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল শুধু ঘর গুছিয়ে আগের চেহারায় ফেরাতে। এর মাঝেই কলম ধরার সময় পাইনি যে কলেজে যাব। অবশেষে আজ কলেজে যাচ্ছি। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেলাম। খিলগাঁও থেকে কলেজ বাসে করে সোজা চলে আসলাম ইডেন মহিলা কলেজে। ক্লাস শেষ হলো 12টায়। বাইরে এসে ক্যাম্পাসে একা একা ঘুরে বেড়াচ্ছি আর একটা আহ, এটা ওটার ছবি তুলছি। এমন সময় অয়ন কল দিল। রিসিভ করলাম। অয়ন? কেমন আছিস? ঠিক আছি। অয়ন একটু সময় নিয়ে বলল, আমি আসলে কল দিয়েছিলাম একটা জরুরি কথা বলতে। তো টাইম হবে? ওমা এভাবে বলছো কেন তুমি? বলো তুমি। আমি তোকে নিয়ে গাজীপুর যেতে চাচ্ছি, যেতে পারবি? খাঁচায় বন্দি পাখিটা জানা ঝাপটাতে শুরু করলো। মুখ বন্ধ হয়ে গেল বুঝি, কোনো কথাই আসছে না। আম্মুর সাথে কথা বলবো বিয়ের ব্যাপারে, তুইও উপস্থিত থাকবি। আমার নীরবতা সে চিন্তিত হলো। তনুশ্রী, তুই যেতে পারবি? বাসায় কি বলবো? অয়ন একটু ভেবে বলল, কিছু একটা বলে দিস। হুম। ভেবেচিন্তে বাসায় এসে জানালাম আমার ডিপার্টমেন্ট থেকে শুক্রবার সকালে ঢাকার বাইরে ট্যুরে যাবে। আম্মু একটু নারাজ থাকলেও বাবা ঠিকই রাজি হলো। আগামী শুক্রবার সকালে গাজীপুর যাওয়ার দিনক্ষণ ঠিক হলো। অপেক্ষায় অপেক্ষায় দিন কাটছে। বৃহস্পতিবার খুব ভোরে অয়নের কল পেলাম। ফোনের রিং শুনে ঘুম থেকে উঠে দেখি ভোর 4:30। তাড়াহুড়ো করে রিসিভ করতেই অয়ন নিষ্প্রাণ কণ্ঠে বলল, তনুশ্রী, আব্বু অসুস্থ, হাসপাতালে ভর্তি, স্ট্রোক করেছেন। লাফিয়ে উঠে বললাম, অয়ন কি বলছো তুমি? কোথায় তুমি? হাসপাতালে যাচ্ছি, দোয়া করিস। কলটা কেটে গেল। তার বাবা অসুস্থ, কথা বলার অবস্থায় নেই সে। আম্মুকে জানাবো নাকি জানাবো না? জানালে বলবে কোথা থেকে জেনেছো? কি করব আমি? আমি যাবো কিনা ভাবছি। গেলে যদি আবারও বাবা কোনো ঝামেলা করে, এখনের ঝামেলা অয়ন কিভাবে সামাল দিবে? অনুভূতি শূন্য মস্তিষ্ক নিয়ে একটাই দোয়া করছি, আঙ্কেল যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। 1 মাস কেটে গেছে। ডিসেম্বরের মাঝামাঝি এই সময় বেশ শীত পড়ে গেল। আনোয়ার আঙ্কেল এখন অনেকটাই সুস্থ। বাসায় নিয়ে গেছে। অয়ন বেশ কয়েকবার গাজীপুর যাওয়া আসা করেছে। এখন ঢাকায় নতুন বাসায় আঙ্কেল আন্টি কেউ নিয়ে এসেছে। অয়নের বড় চাচার সাথে আবারও কোনো ঝামেলা হওয়ায় আঙ্কেলের এই অসুস্থতা হয়েছিল। তবে ঠিক কী ঝামেলা হয়েছিল তা অয়ন আমায় বলেনি। আমি ক্লাস পড়ার ব্যস্ততায় আছি। অয়ন আমাকে বাসায় নিয়ে যেতে চাইলেও আঙ্কেলের অসুস্থতায় বিরক্ত করতে চাইনি। আগে আঙ্কেল সম্পূর্ণ সুস্থ হোক, নিজেদের সুখ এতটা না ভাবলেও হবে। আজ তনিমা আপু বাসায় এসেছে। বাসায় বেশ ভালো আয়োজন করা হলো। রাতে রুম্মান ভাইয়া আসবে, নতুন জামাই বলে কথা, আয়োজন তো করতেই হবে। দুপুরের খাওয়া দাওয়ার পর আপুর সাথে বারান্দায় গল্প করছি। বিয়ের প্রথম মাস কিভাবে কাটছে এটাই ছিল আপুর গল্পের মুখ্য বিষয়। এর মধ্যে এক অদ্ভুত কথা বলল আপু। আব্বু কিন্তু এখন তোর বিয়ে নিয়ে ভাবছে। আর চোখে একবার তাকিয়ে বললাম, তো? এত আকাম করছো তাই তোমাকে তাড়াতাড়ি বিদায় করবে, না হলে তুমি মান সম্মান রাখবে না। আমি হেসে কিছু বলতে যাবো এমন সময় অয়নের কল আসলো। তনুশ্রী, জি। কি করিস? এই তো আপু আসছে বাসায়, কথা বলি। কালকে আমি তোর বাসায় আসবো। কথাটা হঠাৎ করে আমার কানে বাড়ি খেলো। অয়ন আবারও বলল, আব্বু আম্মু রাজি আছে, কালকে বিকালে আঙ্কেলের অফিসে যাব। কেন? কথা বলতে। ভুল আমাদের হয়েছে, ক্ষমা তো চাইতেই হবে। রাতে তোদের বাসায় যাব। আপুর দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি উঠে রুমে চলে আসলাম। অয়নকে বললাম, বাবা যদি আসতে নিষেধ করে? কথা বলার জন্য আসতেই হবে, সেটা ওনার ইচ্ছা থাকুক বা না থাকুক। রাখছি, আমি অফিসে আছি। অয়ন কলটা রেখে দিল। আপু কি জানে অয়ন আসবে? বাবা কি অয়নের সাথে বিয়ে নিয়ে ভাবছে? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খেতে লাগলো। কি হয়েছে? আপুর প্রশ্নে স্বাভাবিকভাবেই বললাম, নাথিং। কে ছিল? অয়ন ভাই? না। অকপটে অস্বীকার করলাম। লজ্জা লাগা শুরু হলো আমার। রাতে রুম্মান ভাইয়া আসলো। রাতের খাবারের পর সকলে বসে কথাবার্তা বলেও আমি সেখানে উপস্থিত থাকতে পারলাম না। তবে ওনাদের কথার মাঝে আমার কোনো একটা বিষয় মোটা দাগে ছিল। কারণটা যে আমার বিয়ে সেটাও বুঝলাম। সারা রাত ছটফট করেই কাটালাম। সকালে কলেজে যাওয়ার পথে মানহার সাথে দেখা হলো। সেও আমার মতো বাসের অপেক্ষায় আছে। তনুমনু, মানহার ডাকে দ্রুত ওর কাছে গিয়ে হাত ধরে বললাম,
আজকে সন্ধ্যায় আমার বাসায় আসিস প্লিজ। সন্ধ্যের টিউশন আছে, কিভাবে যাব? আমি এত কিছু জানি না, তুই আসিস। এর মধ্যেই আমাদের বাস চলে এলো। বাসে উঠেও জানালা দিয়ে মুখ বাড়িয়ে বললাম, মনে করে আসিস, না হলে আমাকে আর দেখবি কিনা আমি জানি না। কলেজে ক্লাসে মনোযোগ বসলো না, ল্যাব হলো কি যে করালো কিছুই দেখা হলো না। মন মস্তিষ্কে আজকে সন্ধ্যা ছাড়া আর কিছুই নেই। 3:30টায় বাসায় ফিরলাম। রাস্তায় আজ খুব জ্যাম ছিল। বাসায় এসে রুমান ভাইয়ার দেখা পেলাম না। অফিস থাকায় সকালেই চলে গেছে। গোসল শেষে খাওয়া দাওয়া করে বিছানা নিলাম। ফোন হাতে নিয়ে দেখি মানহা প্রায় 27 বার কল দিয়েছে, হোয়াটসঅ্যাপে 50 ঊর্ধ্ব মেসেজ। আমার কথায় বেচারির অবস্থা যায়, ও যে আসবে সে ব্যাপারে আমি 100% নিশ্চিত। অয়নের মেসেজ আসলো একটা। আমি আঙ্কেলের অফিসে আছি, সন্ধ্যায় আসছি তোর কাছে। ব্যাস, আমার হৃদস্পন্দন বেড়ে গেল, মস্তিষ্ক হলো চঞ্চল। এই এক অদ্ভুত অনুভূতি, ভালো মন্দ মিলিয়ে আমি যে আর আমার মাঝেই নেই। 6টার দিকে মানহা এসে হাজির। আপুর সাথে কুশল বিনিময় করেই আমার রুমে এসে বলল। কী সব বলছিলি সকালে? আমি ওর মুখ চেপে ধরে বললাম, শান্ত হ, জাস্ট তোকে বাসায় আনার জন্য বলেছি। মানে কি, কেন? অয়ন আসছে ওর বাবা মাকে নিয়ে। সত্যি? আর বাবা মেনে নিয়েছে বলেই মনে হলো। মানহা কিছু বলার আগেই কলিং বেল বাজলো। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। বাবা এসেছে। এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছে মানে কোনো ঘটনা আছে। বাবা সোফায় বসে মোজা খুলছে। আমি এক গ্লাস শরবত এনে সামনে টেবিলে রাখলাম। বাবা আর চোখে একবার তাকালো, আর কোনো কথা না বলে সোজা চলে গেল রুমে। শরবতটুকু পড়েই রইলো। মানহা এসে কানের কাছে বলল, কি ব্যাপার? বাবার রুমের দরজার দিকে তাকিয়ে বললাম, বুঝতে পারছি না। আপু আমার রুমের কাছে থেকে বলল, কি হয়েছে? আমি কিছু বললাম না। কি যে হচ্ছে তা আমি নিজেও জানি না। 7:30 বেজে গেল। অয়নের কোনো খোঁজ খবর নেই, না কল রিসিভ করছে আর না কোনো মেসেজ দেখছে। তবেও আমি অয়নের আশায় অপেক্ষায় আছি। আমি সুতির একটা 3 পিস পরেছি, মুখে হালকা মেকআপও লাগিয়েছি। আপু আর মানহা শুধু আমায় দেখেই যাচ্ছে, যেন তাদেরকে দর্শক হিসেবে আমন্ত্রণ করেছি আমি। বাবা নাস্তা সেরে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। আমি পর্দা সরিয়ে কিছুক্ষণ পর পর বাবাকে দেখছি। কি বলেছে অয়ন? আদৌ কি বাবা ক্ষমা করেছে আমাদের? আবারও কলিং বেল বেজে উঠলো। আমি চমকে উঠে সোজা বিছানায় এসে বসে পড়লাম। আপু আমার অবস্থা দেখে বলল, সমস্যা কি সেটা তো বলবি। অদ্ভুত মানুষ। অয়ন এসেছে আঙ্কেল আন্টিকে নিয়ে। কি? ওয়েন ভাই? আপু কপাল কুঁচকে কেমন করে যেন তাকালো। আমি উঠতে নিলেই আপু বলল, কেন এসেছে ওয়েন ভাই? ন্যাকামো করো না। আম্মু দরজা খুলে দিয়েছে। জানার আন্টির কণ্ঠ শুনতে পেলাম। ওনাটা সুন্দর করে দিয়ে বেরিয়ে আসলাম। আঙ্কেল আন্টির সাথে অয়নও আছে। আপু আমার পিছু পিছু বাইরে আসলো। মানহা পর্দার উপাস থেকে চেয়ে রইল অপলক। অয়ন আর চোখে আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেললো। কেমন যেন এক এলোমেলো দশা তার। সে হাসলো না, ভুলেও আর আমার দিকে তাকালো না। মনের ভেতরে একটা ভয় টক বগিয়ে উঠলো। তবুও হাসি মুখে বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার শরীর কেমন এখন? আমার প্রশ্নে হাসি মুখেই জবাব দিলেন। এখন ভালো আছি মা। বাবা ওনাদের বসতে বললেন। আম্মু আপু নাস্তার ব্যবস্থা করতে গেল। নাস্তা আসলো। আম্মু এসে আন্টির পাশে বসলো। আন্টি আমার হাত ধরে তার অন্য পাশে বসালো। বাবা আমাকে বললেন, তনবু, মা, বড়রা কথা বলবো, তুমি ভেতরে যাও। আন্টিও বললেন, যাও। জি। আমি ফিরে আসার সময় একবার অয়নের দিকে তাকালাম। সে তাকিয়েছিল আমার দিকেই, কিন্তু চোখে চোখ পড়তেই নজর সরিয়ে নিল। মুখে একটা শুকনো হাসি বিদ্যমান। ভেতরে আসতেই অয়নের কণ্ঠ শুনলাম। আমি আমি একটু আসছি, একটা কল এসেছে, সরি ফর দ্যাট। অনুমতি পেয়ে অয়ন বেরিয়ে গেল। আমার মনে হলো সে পালিয়ে গেল। মানহাকে বললাম, চল বাইরে যাব। সবার মাঝখান দিয়ে? হ্যাঁ, অয়নের সাথে কথা বলতে। মানহা ড্রয়িং রুমে গিয়ে আম্মুর অনুমতি নিল, তারপরেই আমাকে নিয়ে বেরিয়ে আসলো। আম্মুর অগ্নি দৃষ্টি আমার চোখ এড়ায়নি। গ্যারেজের একপাশে অয়নকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি মানহাকে সিঁড়ির কাছে থাকতে বলে অয়নের দিকে এগিয়ে গেলাম। কোথাও আসার আগে সবার বোঝা উচিত সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। পাত্রী দেখতে আসছো, সুন্দর হয়ে আসবে না। ফর্মাল ড্রেস আপ থাকবে, গোছানো চুল থাকবে, তা না এলোমেলো হয়ে চলে আসছো। শার্টের স্লিপ কোনোই অবধি গোটানো, এলোমেলো চুল আর মুখে অফিস ফেরত ক্লান্তি। ঘামে ভেজা কপালের উপর অগোছালো চুলগুলো অবহেলায় পড়ে আছে। তার উপর আবার জোরপূর্বক মুখে আনা চওড়া হাসি। এসবের মানেটা কি? অয়ন আমার কথায় ফিরলো। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। চোখের পানিগুলো স্পষ্ট। অয়ন কাঁদছে। অজানা ভয়েরা আমায় ঘিরে ধরলো। আমি কৌতূহলী হয়ে বললাম, অয়ন কি হয়েছে? আমাদের বিয়ে হচ্ছে না তনুশ্রী, ইত্তাজার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। কপাল কুঁচকে বললাম, ইত্তেজা ভাইয়া? জি আঙ্কেল বলেছে আমাকে।
আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলো, এটা অসম্ভব। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। আমাদের ভুলের জন্যই নাকি ডিসিশনটা তোকে না জানিয়ে নিয়েছে। কথাটা বলেই অন্যদিকে তাকিয়ে রইল অয়ন। আমি এক প্রকার তব্দা খেয়ে আছি। হঠাৎ এত বড় ধাক্কাটা ঠিক সামলাতে পারছি না। ঘোর কেটে গেল। বুঝে গেলাম অয়ন আর আমার নেই, বা আমি আর অয়নের নেই। আপু হয়তো ইত্যাজার কথাই বলতে চেয়েছিল আর আমি শুনিনি। শার্টের কলার টেনে ধরে বললাম, কেন আগলে রাখলে না? নাকি রাখতেও চাওনি? যেটা তুই ভাবিস সেটাই হবে। তবে অয়ন থেমে যেতেই বললাম, কি তবে? ফ্যামিলির জন্য মাঝে মাঝে স্যাক্রিফাইস করতে হয়, আমিও তাই করছি। কিসের দায় তোমার? অয়ন আমার গালে হাত দিল, দু হাতের বুড়ো আঙুল দিয়ে চোখের পানি মুছে বলল, দায় পড়েছে আমার, না হলে এই তনুশ্রীতকে আমি কখনোই আমার ভাবি করার প্রস্তাবে রাজি হতাম না। দুই দিকে মাথা নেড়ে কান্না করে দিই। হাউমাউ করে কাছি আমি। অয়নের গালও ভিজে গিয়েছে। না পাওয়ার কষ্ট, প্রিয়জনের কাছে থেকেও দূরে থাকার কষ্ট, আর কাউকে নিজের অবস্থা বোঝাতে না পারার কষ্টটা আঁকড়ে ধরেছে আমাদের। তনুশ্রী কাঁদিস না, ভাগ্য আমাদের এক হতে দেয়নি। আঙ্কেল তার মেয়ের ভালো চান, তাই তো এমন কোনো ছেলের হাতে তুলে দিবেন না যে। অয়ন থেমে গেল। কান্না আবার আমার থামলো না। তার পরের কথাটা আমি জানি। অয়নকে বাবা খারাপ মনে করে, ঠিক যতটা খারাপ হলে একটা মেয়ের একাকিত্বের সুযোগ নিতে পারে ততটা খারাপ মনে করে, অথবা তার চেয়েও বেশি। আমার হাত ধরে বলল, বাসায় চল। না। হাত ছাড়িয়ে নিলাম আমি। মানে আমাদের দিকে এগিয়ে আসলো। অয়নের দিকে তাকিয়ে বললাম, আমাকে নিয়ে চলো না তোমার সাথে। অয়ন অন্যদিকে ঘুরে নিজের চোখ মুছে স্বাভাবিক করে নিল নিজেকে। একটা ছেলে যে অবস্থায় কাছে, সেখানে আমি ঠিক কিভাবে নিজেকে শান্ত করব? অয়ন মানহাকে চলে যেতে ইশারা করে আমাকে বলল। চল। আমার হাত ধরে বাসায় নিয়ে গেল। দরজা দিয়ে ভেতরে আসতেই দেখি সকলে দাঁড়িয়ে আছে, হয়তো চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অয়ন আমার হাত ছেড়ে দিল। আনোয়ার আঙ্কেল বললেন, অয়ন চলো। আঙ্কেলকে দেখে মনে হলো উনি রেগে আছে। কিছু তো হয়েছে এখানে। আমি বাবার কাছে গিয়ে বললাম, বাবা প্লিজ। কথা শেষ হলো না আমার, কান্নারা আমার কথা আটকে দিয়েছে। জানার আন্টি এখনো তাকিয়ে আছেন আমার দিকে। আঙ্কেল এবারে কঠোর গলায় বললেন, অয়ন তুমি কি যাবে না? তুমি যে আমার অজান্তে কী করেছো তা আমরা জেনেছি। অয়ন মাথা নিচু করে ফেললো। আমাদের কোনো কথা শোনার বা বোঝার মতো অবস্থায় ওনারা নেই। বিশ্বাস করা তো বহু দূরের কথা। বাবার দিকে তাকিয়ে আছি, হয়তো কিছু একটা বলবে, কিন্তু কিছুই বলছে না। আন্টি বেরিয়ে গেলেন, আঙ্কেলও চলে গেলেন। অয়ন দরজার কাছে গিয়ে আবারও ফিরে তাকালো। আমি এক প্রকার পিছু ডেকে বললাম, আঙ্কেল প্লিজ দাঁড়ান। আমি বাবার হাত ধরে সাহস করে বলেই দিলাম, বাবা আমার ইচ্ছের কি কোনো দাম নেই? বাবা হাত ছাড়িয়ে শান্ত গলায় বলল, তম্ভি, তুমি চাইলে ওনাদের সাথে চলে যেতে পারো, আমি তোমাকে আর কোনো বাধাই দিব না। বাবা রুমে চলে গেল। এ বাসার গণ্ডি আজ পেরিয়ে যাওয়া মানে আর কখনোই এখানে আসতে পারবো না। অয়ন এখনো দাঁড়িয়ে আছে, বুঝতে পারলাম। এমসিকিউ প্রশ্নের মতো আমার সামনেও দুটো অপশন, হয় অয়ন আর নয়তো বাবা। একটার বেশি দুটো আমি কখনোই পাবো না। উপায় পেলাম, একটাই উপায়। আমি যদি না থাকি তবে আর কোনো সমস্যাই বোধহয় হবে না। সকালেই থাকুক, তাতে ইগো নিয়ে। অয়নের দিকে একবার তাকিয়ে রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম। বেশ জোরে শব্দ হলো। বাইরে থেকে অয়নের চিৎকার শুনলাম, তনু, ভুল করিস না। এবারে আর সে বলল না সব ঠিক হয়ে যাবে, কারণ কিছুই আর ঠিক হবার নয়। ঘন্টাখানেক পার হলো। নিজেকে শেষ করা এতটাও সহজ নয় যে চাইলেই পারবো। এতটা সাহস হলো না আমার। শেষবারের মতো বাবার সাথে কথা বলবো, এটাই সিদ্ধান্ত আমার। কান্না করে বা দুর্বল হয়ে কিছুই হবে না। আমার অয়নকে লাগবে, খুব করে লাগবে। দরজায় এখনো ক্রমাগত ধাক্কা দিচ্ছে অয়ন, সাথে বাবার কথাও শুনছি। আমি গিয়ে দরজা খুলে দিলাম। বাবার আগেই অয়ন একটা ধমক দিয়ে বলল, আক্কেল হবে না তোর? দরজা বন্ধ করছিস কেন? তার দিকে শুধু তাকালাম। বাবা পাশ থেকে বলে উঠল, অয়ন বাসায় যাও। অয়ন বাবার দিকে একবার তাকালো, তারপর তাকালো আমার দিকে। চলে যেতে নিলে আমি অয়নের হাত ধরে ফেললাম। বাবার সামনে এত বড় সাহস করা সহজ নয় আমার জন্য। অয়ন ফিরে তাকাতেই আমি বাবাকে বললাম, বাবা আমি গুছিয়ে বলতে পারবো কিনা আমি জানি না, তবে ওকে ছাড়া আমি ভালো থাকবো না বাবা। অয়ন চোখ রাঙিয়ে বলল, পাগল হলি নাকি? থাম এবারে। বাবার কাছ থেকে কোনো জবাব পেলাম না। উনি চলে গেল নিজ রুমে। অয়নের হাত ছেড়ে দিয়ে বললাম, তুমিও হয়তো চলে যেতে চাইছো তাই না? চলে যাও। কান্নাটা ঠুকরে বাইরে আসতে চাইলে সেটা আটকে রেখেই বললাম, সকলকে ভালো রাখার প্রেসক্রিপশন তোমার কাছে আছে, কিন্তু আমাকে ভালো রাখতে পারলে না তুমি। রাগে অভিমানে অয়নকে ধাক্কা দিতে দিতে বললাম, বের হও, যাও, চলে যাও। চলেই তো যাচ্ছিলে না, যাও এখন যাও।
বারবার অয়ন কিছু বলতে চাচ্ছিল কিন্তু বলেনি, চলে গেল সে, সত্যিই চলে গেল। তার তনুশ্রীর জীবন থেকে সে বলেছিল পুরো পৃথিবী তাকে আগলে রাখবে, তার তনুশ্রীকে আগলে রাখবে, কিন্তু পৃথিবীটাই বাধা হয়ে গেল আমাদের মাঝে। অয়ন চলে যাওয়ার পর থেকে ডাইনিংয়ে বসে রইলাম আমি। মানহাও চলে গেছে বাসায় আমাকে শান্ত থাকতে বলে, গেলেও ভেতরে ভেতরে রাগ বাড়ছে আমার, রাগ হচ্ছে আপুর সাথে। আপু এসে বলল, ওয়েন ভাই বাসায় আসবে এটা আমাকে আগে বলা যায়নি, তবে তো সব পরিষ্কার হয়ে যেত। আমি কিছুই বললাম না। আপু আবারও বলল, আরও আগে ইত্তা চাপুকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আর কালকে রুম্মান ফাইনাল করেছে। রাগকে মিলিয়ে বললাম, রুমান ভাইয়া কি জানে না একটা মেয়ের অনুমতি ছাড়া বিয়ে হওয়া উচিত না? ওয়েনের সাথে তো সম্পর্ক নিয়ে রুম্মান কিছুই জানে না। রাগটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল। তুমি তো জানতে আপু, তুমি কেন বলনি? আম্মু এসে বলল, কি বলবে ও? একটা ছেলের সাথে রাত কাটিয়েছিস তুই? একটা ছেলের বাসায় গিয়েছিলিস? তানিমার নতুন বিয়ে, সংসারে মান থাকবে? আর যে ছেলে তোকে নিয়ে বাসায় যেতে পারে সে অন্য মেয়েও নিয়ে যেতে পারে। আম্মু যাওয়ার সময় আবারও ফিরে এসে বলল, যেহেতু এত কিছুর সময় আমাদের অনুমতির দরকার হয়নি, তাই এবারে তোমার অনুমতি আমরা নেইনি। আমাদের ভালো চাও তো বিয়েটা করে নাও। বাবা রুমের দরজার কাছে এসে আম্মুকে বলল, বাদ দাও এসব। ও বড় হয়েছে, নিজের বুঝতে শিখেছে। ও যদি চলে যেতে চায় তো যেতে পারে। এভাবে পায়ে বেরি পড়িয়ে কতদিন আটকাবে? আম্মু চলে গেল। আম্মু এমনভাবে বিয়ে করতে বলে গেল যেন এটা 1-2 দিনের বিষয়। আপুর দিকে তাকালে বলল, কথাগুলো আমি তাকে আগেও বোঝাতে চেয়েছিলাম। তুমিও অয়নকে খারাপ ভাবো তাই না? বাস্তবিক হয়ে চিন্তা কর। রুমে চলে আসলাম। চিনতে চিনতে সারাটা রাত কাটলো আমার। আমার কারণে বাবা কষ্ট পাচ্ছে। কতটা কষ্ট থেকে আমাকে এই কথাগুলো বলেছে। অয়নকে তো কষ্ট দিয়েছি আমি, ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। এসব না হলে কি খুব ক্ষতি হতো? রাতে কখন ঘুমিয়েছি জানি না আমি। সকালে আপু এসে আমাকে ঘুম থেকে উঠিয়ে বলল, আজকে ইত্তাজের বাসা থেকে এসে আংটি পরিয়ে যাবে। আজকে এত তাড়া কেন তাদের? আম্মু এসে রুমে ঢুকলো। রোমান চায়, তাই তারা। আমি চেঁচিয়ে উঠে বললাম, রুম্মান রুম্মান আর রুম্মান, বাসায় কি একজনের কথাই মূল্য আছে? আম্মু স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ আছে, রুম গুছিয়ে রাখিস। এখন নাস্তা বানাও তো, যাও। আপু মাথা নেড়ে সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। আপু চলে যেতে আম্মু এসে আমাকে বসিয়ে শান্ত গলায় বলল, রুমান তানিমার হাজব্যান্ড। এ বাসায় ওর অপমান হলে ও বাসায় তানিমার উপর কোন ঝড় বয়ে যাবে আল্লাহ জানে। তানিমাকে দেখতে আসার কয়েকদিন পরই ইত্তেজা তোমার আব্বুর সাথে কথা বলেছে। শুধু ইত্তেজা না, রুমানও বলেছে। না বলার উপায় সব সময় থাকে না, বোঝার চেষ্টা করো। তোমার জন্য তানিমা কষ্ট পাবে সারা জীবন। অবাক চোখে তাকিয়ে আছি আমি। আপুর কষ্ট চোখে পড়ছে, অথচ আমার কথা দিব্যি ভুলে গেল। এই আমি নাকি তাদের আদরের মেয়ে? আজ ইত্তেজার বাবা মা আসবে, তৈরি থেকো। আর ইত্তেজার সামনে অয়ন বা তার ফ্যামিলি নিয়ে কোনো কথাই বলবে না। অয়ন সবটা জানে আর মেনেও নিয়েছে। অয়ন যে কোনো পরিস্থিতিতে মেনে নিয়েছে তা আমি জানি। ইত্যাচার বাবা আর আঙ্কেলের সম্পর্ক নিয়ে বাসার কেউ না জানলেও আমি তো জানি। তুমি মেনে নাও সবটা। আম্মু বেরিয়ে গেল। আমি এখন স্থির দৃষ্টিতে চেয়ে আছি। ছোটবেলা থেকেই আদরে আগলে বড় করা এই মানুষগুলো আজ আপুর ভালোর জন্য আমাকে স্যাক্রিফাইস করতে বলছে। কিছুক্ষণ পর আপু রুমে এসে বলল, খেতে আই। আমি উঠে দাঁড়িয়ে বললাম, সকলকে ভালো রাখার দায়িত্ব পড়েছে আমার উপর। খাবার কি হজম হবে আর? তবুও খেতে যেতে হলো। কারোর সাথে কোনো কথাই বলিনি সারাদিন। অয়নকেও কল দিইনি। আমি বারবার বেহায়ার মতো কাছে আসবো। বলা অয়নও আর কল দেয়নি আমায়। আজকেও সন্ধ্যায় অফিস থেকে বাবা তাড়াতাড়ি বাসায় ফিরে এলো। আজকে আবারও শরবত এনে বাবার হাতে দিয়ে সামনে বসে পড়লাম। বাবা তাকাতেই বললাম, ইতেজাকে বিয়ে করে নিলে খুশি হবে খুব। বাবা বাবা কিছু বললেন না। আমি আবারও বললাম, আপনাদের কারো কথার কোনো দ্বিমত করব না আমি। আপনারা আমার ভালোই চাইবেন। বাবা চেয়ে রইলেন আমার দিকে। আমি আর কথা না বাড়িয়ে রুমে চলে আসলাম। দরজা লাগিয়ে গিয়ে বিছানায় রাখা শাড়িটার দিকে তাকিয়ে আছি। আমি জানি বাবা কখনোই সিনেমার মতো বলবে না বিয়ে করে নাও, তাহলে আমার মরা মুখ দেখবে। তবে আমার ভুল সিদ্ধান্ত সত্যিই বাবার মৃত্যুর কারণ হবে। সি ব্লু রঙের শাড়িটা আজ পরতে হবে, কিন্তু আজ আর অয়ন আমায় লজ্জা দেবে না, অপলক তাকিয়ে থাকবে না আমার দিকে। রাত 8টায় ইতেজা ও তার পরিবার আসলো বাসায়, সাথে রুম্মান ভাইয়াও এসেছে। শাড়ি পরেছি, সেজেছি আমি। ইতেজার মা শারমিন আন্টি আম্মুর সাথে এটা ওটা নিয়ে কথা বলছেন। আমাকে বিশেষিত করে দেখার মতো কিছুই নেই। কথা হলো আংটি পরানো হলো।
বিয়ের তারিখ ঠিক করার কথায় আমি জানালাম আমি সেকেন্ড ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব। ভর্তি পরীক্ষার আগে বিয়ে হোক এটা আমি চাই না। বাবা মত দিলেন আমার কথায়, ইত্তেজাও রাজি হলো। ইত্তেজার বাবা একটু নাখোশ হলো বলেই মনে হলো। মেহমানরা চলে যেতেই মানহাকে কল দিলাম। 2বার 3বার 4বারে সে রিসিভ করলো। মানহা, আজকে বাসায় আসলি না যে? ও কিছুই বলছে না। আমি শান্তভাবে বললাম, মানহু। হু হু করে কেঁদে উঠলো মানহা। আমি চমকে গেলাম। এখন তো আমার কান্না করার কথা, অথচ মানহা কাছে। ব্যস্ত হয়ে উঠলাম আমি। মানহু, কি হয়েছে বল না। মানহা নাক ঝেড়ে বলল, জীবন থমকে গেছে আমার। হে মানহা সারা জীবনে কাউকে ভালোবাসিনি, ভালোবাসে কি তাই তো বুঝিনি আমি। অথচ আজ যখন সে চলে গেল তখন বুঝলাম ভালোবাসতাম আমি ওকে। কে সে? মানহা উত্তর দিল না। কল কেটে গেল। কয়েকবার কল দিলেও রিসিভ করলো না। আমার জীবনের ঝড়ের কথাটাও বলা হলো না। সময় পেরিয়ে গেল। 1 দিন 2 দিন করে পুরো 1 মাস। নতুন বছর চলে আসলো, কিন্তু আমার জীবনে নতুন গল্প আর আসলো না। মানহাও যোগাযোগ কমিয়ে দিয়েছে, কিন্তু ও আমাকে একেবারে ছাড়েনি। প্রতিদিন নিয়ম করে কল দেয়। ওর মনের সেই ব্যক্তিকে আজও লুকিয়ে রেখেছে, তাই আমিও আর জোর করিনি। আর রইল অয়ন। সেদিনের পর না দেখা আর না কথা। তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম। সে কি আদৌ আর কোনো কথা বলবে আমার সাথে? কল দিয়েছিল কিনা জানি না, কারণ আমার ফোন বদলানোর নাম করে সিমও পাল্টে দিয়েছে আপু। আমি তো নিজের প্রতি ঘৃণার লজ্জা থেকে কলই দেইনি। সকালে নাস্তা না করেই বাসা থেকে বেরিয়ে গেলাম। কলেজের ক্লাসও আজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল। শাহবাগের দিকে এসেছি। শুধুই নিজেকে ব্যস্ত রাখার বৃথা চেষ্টা করছি আমি। হঠাৎ রাস্তার অপর পাশে অয়নকে দেখলাম। সে আমায় দেখেনি। কাঁধে ব্যাগ, ইউনিভার্সিটিতে এসেছিল বোধহয়। আমি দাঁড়িয়ে পড়লাম। এত গাড়ি আর এত মানুষের মাঝে আমাকে আলাদা করে নোটিস করবে বলে তো মনে হয় না। রাস্তা পার হয়ে অয়নের কাছে যাব আমি, কথা বলবো ওর সাথে। কতদিন পর দেখছি ওকে আমি। পাগলের মতো দৌড়ে রাস্তার প্রায় মাঝে চলে গেছি। অপর পাশ থেকে গাড়ি আসছিল। অয়ন হাত ধরে একটানে সরিয়ে নিল। দুজনের নিঃশ্বাসটুকু কয়েক সেকেন্ডের জন্য মিলে গেল। পরক্ষণেই অয়ন সরে গেল। জোরপূর্বক হেসে বলল, তনুশ্রী, এখানে তুই? কথা কোনো পার্থক্য নেই। আগের মতোই তনুশ্রী বলেই ডাকলো। ঠিক প্রথম দিনের মতোই আছে সে। অভিমান নেই, রাগ নেই, বিরক্তি নেই। আমি ভার্সিটি আসছিলাম, ল্যাব ছিল। আমি হাঁটতে শুরু করলাম। অয়ন আমার পাশাপাশি এসে হাঁটছে। আমি বললাম, একটু বদলে যাওনি? অয়ন হাসলো। এমনভাবে বললি যেন তুই খুব বদলে গেছিস। এখনও তো রাস্তা বেরোতে পারিস না। আমাকে মনে পড়ে? ভুলিনি তো। অয়নের দিকে তাকালাম। আমার হাত ধরে একটু দ্রুত হাঁটতে শুরু করলো। আজ অফিস নেই? হাফ ডে ছুটি নিয়েছি। কিসের ল্যাব করছো? মাস্টার্সের। ওহ। কিছুক্ষণ পর অয়নের হাঁটার গতি ধীর হলো। আমি ইত্তাজা বড় চাচার ছেলে বলেই আম্মু আর এসবে জড়াতে চাচ্ছে না। আব্বুকেও জড়াতে দিচ্ছে না। বড় চাচার খারাপ আচরণ সহ্য করতে না পেরে আব্বু স্ট্রোক করছিল। আর ঝামেলা হোক আম্মু চায় না। ইত্তাজা তোর আমার সম্পর্কে কিছুই জানে না, জানাতেও চাই না। আর মাথা নিচু করে শুনছি আর হাঁটছি। সে আবারও বলল, ইত্তাজারও তো দোষ নাই। কখন কার জীবনে কাকে ভালো লাগবে বা কার জন্য অনুভূতি জন্ম নিবে তা তো আমরা নিজেরাও জানি না। অভিমানী সুরে বললাম, সত্যিটা কি চাপা থাকবে অয়ন? তুমিই বলো। যেদিন সত্যটা ইত্তেজা জানবে সেদিন কি বলবে? অয়ন কিছুই বলল না। আমি আবারও বললাম, অয়ন, রিসোর্টে সেই রাতে কি হয়েছিল তা আমি জানি, তুমি জানো। আমাদের মাঝে দূরত্ব ছিল। এই দুনিয়াকে তুমি এটা বিশ্বাস করাতে পারবে না। তনুশ্রী, বলিস না ওসব। একটু থেমে বলল, আর তোর আব্বু আম্মু তোর ভালোই চায়। ওনারা তোর জন্য বেস্টটাই দেখবে। সব দোষ তবে আমার? না, আমিও দোষী। আমি তো কুমিল্লা যাওয়ার বায়না ধরেছিলাম, থাকার বায়না করেছিলাম। সব দোষ তো তাহলে আমারই। অয়ন একটা রিক্সা ডাকলো। দুজনে উঠে বসলাম। খিলগাঁও পর্যন্ত যাব একসাথে। আমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, কারো কোনো দোষ নাই। ভুল আমরা করেছি, এজন্য সবাইকে দায়ী করতে পারবো না। ভুল করেছি? হুট করে মনে যে অনুভূতি এসেছিল তাকে প্রশ্রয় দিয়ে ভুল করেছি। ভালোবেসেই ভুল করেছি। এই প্রথম অয়নের মুখে এমন কথা শুনলাম। ভালোবেসে ভুল করেছি। সত্যি বলেছে, আসলেও ভুল করেছি। ভুল শুধরানোর উপায় একটাই তনুশ্রী। কি? আমাকে ছেড়ে দিয়ে অয়ন বলল, ইত্তাজাকে বিয়ে করে নে, সবাই ভালো থাকুক। স্বার্থপর হয়ে সুখী হব না। তোর সিদ্ধান্তটা আমি জেনেছি। ইত্তাজা আর তোর যে এনগেজমেন্ট হয়েছে তাও শুনেছি। ভালো থাকবে সবাই। আমি নিচু স্বরে বললাম, আর তুমি? আমি না হয় মন্টু মিয়া হয়ে কোনো আম্বিয়াকে খুঁজে নিব। তবে আমিও টুনি হয়ে মকবুলের মৃত্যু কামনা করব। অয়ন হেসে দিল। পাগলি আমার। আমার কথাটা বুকে তীরের মতো বিঁধল।
আমি যে আর তার থাকবো না। আহত হরিণীর মতো ছটফট করছে আমার মনটা। কাদম্বরী হবি তুই আমার প্রতিটা নিঃশ্বাসে থাকবি তুই। আমার জীবনে থাকবি না, কিন্তু মন থেকে মুছে যাবি না। অশ্রুধারা লুকাতে পারলাম না। অয়ন আমার চোখ মুছে দিয়ে বলল, আর কত কাঁদবি? যতদিন মৃত্যু না আসে। চেয়ে রইলাম তার মুখের দিকে। একটু কি রাগ করতে পারতো না আমার সাথে? একটু ধমক দিয়ে বলতে তো পারতো। সেদিন আমাকে কেন বের করে দিয়েছিলি? সেকেন্ডে পরীক্ষা দিবি কেন? পাবলিকে পড়বো। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। এমন ইচ্ছা তো তোর ছিল না। অয়নের দিকে তাকিয়ে বললাম, শুনেছি অনেক পড়তে থাকলে আর রাত জাগলে মানুষ পাগল হয়ে যায় বা মরে যায়। আমিও তাই চাই। অয়ন আবারও হাসলো। তার হাসিগুলো দেখে আমার কষ্টের পরিমাণ বাড়তে থাকলো। এই হাসিতে সে নিজের অবস্থাটা লুকানোর চেষ্টা চালাচ্ছে। হয়তো সকলের সামনেই এভাবে হাসি খুশি থাকে সে। এসব কে বলে তোকে? পাবলিকে চান্স পেয়ে মিষ্টি খাওয়াইতে ভুলিস না। বিয়েতে আসবে? অয়নের হাসিটা মুছে গেল। অন্যদিকে তাকিয়ে রইল সে। ওর মুখটা আমার দিকে ঘুরিয়ে বললাম, একটু রাগ হলো না আমার প্রতি? অপেক্ষা করব বলেও অপেক্ষা করিনি। তোমাকে বের করে দিয়েছিলাম, অভিমান হয়নি? অনুভূতি শূন্য হয়ে গেছে আমি তনুশ্রী। দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। অয়ন দৃষ্টি সরিয়ে বলল, তোকে অনেকবার কল করেছিলাম, নাম্বার বন্ধ ছিল, হোয়াটসঅ্যাপ বন্ধ। নাম্বার পাল্টানো হয়েছে। আমাকে কেন কল দিস নাই? লজ্জায় দেইনি অয়ন। তোমাকে বের করার পর থেকে আমি শুধু ভাবছিলাম, কেন করলাম আমি এটা? ঘৃণা লাগছিল নিজেদের জন্য। অয়নের হাত ধরে বললাম, সেদিন তোমার সাথে চলে আসলেই ভালো হতো। স্বার্থপর না হলে সকলে আমাদের সস্তা হিসেবে ধরে নেয়। সকলের কথা ভাবতে গিয়ে নিজেদের কথাই ভুলে যাওয়া লাগে। সেও আমার হাতটা ধরে রাখলো। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে তোর বাসার সবাই খারাপ মনে করে। সবাই ধরে নিয়েছে আমার চরিত্রে সমস্যা। একাধিক মেয়ের সাথে সম্পর্ক আছে। সবচেয়ে বেশি অবাক করেছে তানিমা। দুজনেই চুপ করে রইলাম। হয়তো আজই শেষ দেখা আর শেষ কথা। ওর কণ্ঠটা আর শুনবো না। অয়নের হাতের মুঠোয় থাকা হাতখানা শক্ত করে ধরে বলল, ঘৃণা করিস না নিজেকে, আজও ভালোবাসি তোকে। এই ভালোবাসা আমার জন্যই রেখে দাও না অয়ন। হয়তো এই অনুরোধ সে রাখতে পারবে না। হাতটা ছেড়ে দিল। বুক চিরে বেরিয়ে আসা ওর এই দীর্ঘশ্বাসটুকু আমাকে জীবন্ত লাশ করে দিল। বাসার সবাইকে ইগনোর করছি। কারোর সাথে কোনো কথা বলিনি। ঠিক মতো খাবারও খাচ্ছি না। অয়নের সাথে দেখা হওয়ার পর প্রায় মাস পেরিয়ে গেছে, কিন্তু নিজেকে শান্ত রেখে আমি কঠিন এক পরীক্ষা দিচ্ছি। কান্না কাকে বলে ভুলে গেছি আমি, নাকি চোখের পানি শুকিয়ে গেছে আমি জানি না। তবে এখন আর চোখ ফেটে কান্না আসে না আমার। আজও আমি মনে করি একটা মিরাকেল হবে। হয়তো একদিন বাবা বলবেন, ক্ষমা করে দিলাম, যাও তোমার অয়নের কাছে। অথবা আমাকে অয়নের হাতে তুলে দিয়ে বলবেন, ভালো রেখো আমার ছোট্ট আম্মুকে। পড়াশোনা আর পড়াশোনা। নিজেকে ব্যস্ত রাখার এই একটাই উপায় আছে আমার কাছে। সারা দিন রাত পড়ার টেবিলে কাটাই। রাতে মাত্র 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ঘুমাই। আয়না দেখা ছেড়ে দিয়েছে। ফোনের গ্যালারিও খুলে অয়নের ছবিও আর দেখি না। আমার দেখা দেখি মানহাও সেকেন্ড টাইম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তবে ওর আচরণে অনেক পরিবর্তন এসেছে। কেন যেন মনে হচ্ছে আমায় এড়িয়ে যাচ্ছে মানহা। আজ অনেক দিন পর আপু এসেছে বাসায়। আমার রুমে এসে চেঁচিয়ে বলল, তনু সারপ্রাইজ। শান্ত চোখে সেদিকে তাকিয়ে আবারও পড়ায় মনোযোগ দিলাম। আপু এসে বলল, কেমন আছিস? তোমরা ভালো আছো? তাই আমিও ভালো আছি। অভিমানের সুর ঠিক কতটা বুঝলো জানি না। আপু বলল, খুশি হসনি তুই? আমি পড়ছি, বিরক্ত করো না। আপু আমার মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, কি করেছিস চেহারার? চোখের নিচে দাগ কেন? মলিন হেসে বললাম, সুখে থাকার ফলাফল এগুলো আপু। তুমি এখন অন্য রুমে যাও। আপু বেরিয়ে গেল। আমি আবারও পড়াশোনায় মন দিলাম। কিছুক্ষণ পর আপু এসে বলল, একটা কথা বলতে চাইছিলাম। আমি জবাব না দিয়ে আবারও বলল, বলবো কি? বলো। বইয়ের দিকে তাকিয়ে উত্তর দিলাম। কালকে ভ্যালেন্টাইন্স ডে, ইত্যাদি চাইছিল তোর সাথে দেখা করতে। রাগ হলো প্রচুর সবটা শুনে। আপু কিভাবে এই কথাটা বলতে পারে? আমি কারোর সাথে দেখা করব না। দেখতে পাচ্ছ না আমি স্টাডি নিয়ে বিজি আছি। অল্প কিছু সময়েরই তো ব্যাপার। পারবো না। আপু এগিয়ে এসে বলল, ওয়েন ভাই হলে না করতেই। কথাটা খুব জোরে কানে বাজতে থাকলো। চোখ বন্ধ করে ফেললাম। অয়নের হাসি মুখটা চোখের সামনে ভাসছে। আপুকে কোনো উত্তর দিলাম না। বিয়ের পর আপু পাল্টে গেছে। আমাকে আর বোঝে না সে। এখন আর আমার কষ্টে কাঁদে না। স্বার্থপর সবাই। এই স্বার্থপর পৃথিবীতে অয়ন কেন ভালো মানুষ হতে গেল? দিনটা কাটলো, রাতও কাটলো।
আমি নিজেকে এক ঘরে বন্দি করে রেখেছি। সকালে উঠে হালকা গোলাপি রঙের জামদানি শাড়িটা পরে রেডি হয়ে নিলাম। মানহার বাসায় যাচ্ছি বলে বেরিয়ে গেলাম। এখন আর আমাকে কেউ সন্দেহ করে না। মন যে বড্ড অশান্ত, একে যে শান্ত করতেই হবে। মনের ঔষধ আমার একটাই, অয়ন। অয়নের অফিসের ঠিকানা আগেই নিয়ে রেখেছিলাম। সোজা চলে গেলাম সেখানে। সাথে নিলাম এক গুচ্ছ লাল গোলাপ। রিসেপশনে গিয়ে বললাম, আয়মান রহমান, অপারেটর আয়মান, ওনার সাথে দেখা করতে চাই। উনি কি অফিসে আছেন? রিসেপশনের সুন্দরী নারী জানালো, সরি, উনি কয়েকদিন থেকে অফিসে আসেন না। ছুটিতে আছেন। জি। বিষয়টা চিন্তার। কোনো কারণ ছাড়া সপ্তাহের মাঝে অফিস থেকে ছুটি নেওয়ার মতো মানুষ তো অয়ন নয়। নাম্বারে কল দিলাম, দুবারের মাথায় রিসিভ হলো। হ্যালো। আধো আধো কণ্ঠটা শুনে ভয়টা জেঁকে বসলো। কিছু বলার আগেই ওপাশ থেকে অয়ন বলল, কে বলছেন? কোথায় তুমি অয়ন? তনুশ্রী, আমি অফিসে। আমি তোমার অফিসে এসেছি, তুমি নেই বলল। অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, আসছি আমি। আধ ঘন্টা পর অয়ন আসলো। কপালে ব্যান্ডেজ, ডান হাতের কবজি থেকে কোনি ব্যান্ডেজ দিয়ে পেঁচানো। হাঁটা দেখে মনে হলো পায়েও বোধহয় ব্যথা আছে। আমি এগিয়ে যেতেই হাতের ইশারায় শান্ত হতে বলে আমাকে নিয়ে বাইরে চলে আসলো। বাম হাতে এক প্রকার জড়িয়ে রাখলো আমায়। অফিসে বললে অথচ বাইরে থেকে আসলে এত লুকোচুরি কেন অয়ন? আমার চোখের উৎকণ্ঠা সে বোঝে, হাসি মুখে বলল, হঠাৎ শাড়ি? ভ্যালেন্টাইন্স পালন করবি নাকি? কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট? হলো কি করে? দুজনে পাশাপাশি হাঁটছি। অয়ন শান্ত সুরে বলল, বাইক অ্যাক্সিডেন্ট করেছি, বড়সড় কিছু হয়নি, আমি ঠিক আছি। হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বললাম, ওসব বাইক টেক চালানো লাগবে না, আমি হাত পা ভাঙা ছেলেকে বিয়ে করব না। অয়ন ফিরে তাকালো, আমিও চুপ করে গেলাম। কি বললাম এটা? আমি জানি এই কথায় অয়ন কষ্ট পাবে। অয়ন হেসে দিল, আমি তাকিয়ে রইলাম। তাচ্ছিল্য লাগছে না, তবে কেন হাসছে সে? তোর ফ্যামিলি আমাকে খারাপ ভাবে তনুশ্রী। ইচ্ছা করছে এখন তোকে কিডন্যাপ করে নিয়ে যাই, বিয়ে ভেঙে যাক, তারপর ফেরত দিয়ে যাব। কিন্তু হাত ভাঙা এসব পারবো না। কিছুই বললাম না, চুপচাপ হাঁটতে লাগলাম। অয়ন আমার হাতের ফুলগুলো নিয়ে বলল, আমার জন্য এনেছিস? সুন্দর হয়েছে। উত্তর দিলাম না। আমার কথায় কষ্ট পেলেও নিজের কষ্টকে লুকাচ্ছে অয়ন। আমার বাসা বেশি দূরে না, নতুন বাসায় উঠেছি এই মাসে। আম্মু বাসায় আছে, চল দেখা করবি। যাদেরকে অপমান করেছি তাদের সাথে দেখা করব? আহা, সমস্যা নেই, চল তো, অথইও আছে। অনিচ্ছা সত্ত্বেও অয়নের সাথে গেলাম। 9 তলায় ওদের বাসা। লিফটে উঠতেই মনে হলো আন্টি আর অয়নের মধ্যে যদি এ নিয়ে কোনো সমস্যা হয়, কি করব আমি তবে? ক্ষমা করব কিভাবে নিজেকে? বাসার কলিং বেল বাজতেই আমি অয়নের পেছনে লুকিয়ে গেলাম। ভয় লাগছে, একমাত্র এই মানুষটা ছাড়া সবাইকে ভয় লাগছে আমার। অথই আপু এসে দরজা খুলে কর্কশ গলায় বলল, এই শরীরে বেরিয়ে গেল ভাইয়া? হঠাৎ থেমে গিয়ে নরম সুরে বলল, কে সাথে? অয়ন আমার হাত ধরে সামনে এনে বলল, আমার বউ। বলেই সোজা ভেতরে চলে গেল। আমি অবাক হয়ে আছি। অবলীলায় বলে দিল আমি তার বউ। অথই আপুর মুখে মলিন হাসি দেখলাম। বলল, আসো। আপুকে এখন খুব সুন্দর লাগছে। মাতৃকালীন সময় সব মেয়েদেরই সুন্দর লাগে। ছোট্ট একটা প্রাণ যে বেড়ে উঠছে তার ভেতরে। আমাকে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে আপু ভেতরে চলে গেল। আমি উঠে ঘুরে ঘুরে বাসাটা দেখছি। একটা ঘরের সামনে আসতেই কিছু ফিস ফিস শুনলাম। আম্মু বাইরে গেছে, এসে যদি ওকে দেখে তবে কিন্তু তুলকালাম হবে ভাইয়া। শুনতে পাচ্ছ তুমি? বাবা এসব জানলে কষ্ট পাবে, বড় চাচার সাথে আবার ঝামেলা হবে। অয়নের শক্ত কণ্ঠ শুনতে পেলাম। পুরো দুনিয়া এলোমেলো হয়ে যাক, ইত্তাজাকে খুন করে হলেও তনুশ্রী আমার হবে। এ কি শুনলাম আমি? অয়নের মতো শান্ত মেজাজের কেউ এটা বলল? যা খুশি করো ভাইয়া। আমি আবারও গিয়ে আগের জায়গায় বসে পড়লাম। কেন আসলাম আমি এখানে? অথই আপু শরবত এনে দিয়ে বলল, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি তনবু। এমন সময় ফোনটা বেজে ওঠায় আপুর কথা শেষ না করেই চলে গেল। আমি অয়নের রুমের দরজায় গিয়ে নক করলাম। আয় অথই। দরজা খুলে বললাম, অয়ন বাইরে আসো, কথা আছে। অয়ন কম্পিউটারের সামনে বসে আছে, না তাকিয়ে বলল, তনুশ্রী, কি বলবি বল। বাইরে আসো। অয়ন উঠে এসে আমাকে ভেতরে ঢুকিয়ে দরজাটা লাগিয়ে দিল। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, বল কি বলবি। তার চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই দিনেও তাকে ভয় লাগেনি, আর আজও লাগছে না। আমাকে কাছে টেনে নিয়ে বলল, বল। কি বলছিলে তুমি? কোথায়? আপুর সাথে। অয়ন চুপ করে থেকে বলল, রাগের মাথায় বলেছি। ওর কপালের ব্যান্ডেজে আঙুল ছুঁয়ে দিয়ে বললাম, পুরো দুনিয়াকে এলোমেলো করে দাও না অয়ন। অয়ন একটু নিচু হলো, কাছাকাছি চলে আসলাম দুজনে। নিঃশ্বাস ভারী থেকে ভারী হতে থাকলো। যদি ইত্তাজা বড় চাচার ছেলে না হতো
তবে সত্যি দুনিয়া এলোমেলো হতো। আমি কিছুই বললাম না, তার কাছে থেকে সরে আসতে চেয়েও পারলাম না। সে আরো কাছে টেনে নিল, আমার কপালে ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিয়ে বলল, এতদিনে আমার ঘরের রানী হয়ে যেতে পারতি তনুশ্রী। আজ অনেক দিন পর চোখ থেকে পানি ঝরছে। অয়ন আমায় কাঁদতে নিষেধ করছে না, ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে শুধু। তোকে বলেছিলাম স্বার্থপর হয়ে সুখী হব না, কিন্তু সত্যটা হলো স্বার্থপর না হয়ে আমরা সুখী হই না। অয়নকে শক্ত করে জড়িয়ে ধরলাম, সেও এক হাতে যতটা সম্ভব জড়িয়ে নিল আমায়। ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছি আমি। বেশ অনেকটা সময় পর বললাম, যে খারাপটা তোমাকে সবাই ভাবে সেই খারাপটাই তো তোমার হওয়া উচিত ছিল। আমার মুখটা তুলে দিয়ে বলল, তোকে অসম্মান করা সম্ভব না আমার তনুশ্রী। সম্মান করে যে ভালোবাসাটা পেয়েছি, অসম্মান করে সেটা ঘৃণা হয়ে যেত। একটু চুপ থেকে আবারও বলল, আমাদের বাঙালি পরিবারের একটা নিয়ম আছে, পরিবারের যে সন্তান স্যাক্রিফাইস করে তাকে সবাই তুচ্ছ করে। তার ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছা কেউ দেখে না, তার ভালো থাকার খোঁজটাও কেউ নেয় না। একটু সরে আসলাম। অয়নের যত কাছে যাব তত তার সাথে নিজেকে জড়িয়ে ফেলবো। চোখ মুছে বললাম, আমি চলে যাব অয়ন। সে হেসে বলল, বেঁধে রাখার জন্য তো আনিনি, অবশ্যই যাবি। আলমারি খুলে একটা ব্যাগ বের করে আমার হাতে দিয়ে বলল, খুলে দেখ তো। কি আছে? খুলে দেখ। ব্যাগ খুলে দেখি ভেতরে বেনারসি শাড়ি আর বেশ কয়েকটা সুতি আর জামদানিও আছে। প্রথম মাসের স্যালারি দিয়ে বেনারসিটা কিনেছিলাম। ভাবনা ছিল এই শাড়ি পরিয়েই তোকে আমার ঘরে আনবো। ব্যাগটা ছুঁড়ে ফেলে দিলাম। ধপ ধপ করে শব্দ হলো। কাঁদতে কাঁদতে অয়নের বুকে ধাক্কা দিয়ে বললাম, কেন বলছো এসব? কি চাও তুমি? সে হাসলো। চাওয়াটা এখন না পাওয়া। বড় চাচা ইতাজা পরিবার বলে বলে জ্ঞানের বাণী শোনাতে পারো, এখন আবার এইসব দেখাচ্ছ? কি করছো তুমি? কি করছি নিজেও জানি না। বাকি শাড়িগুলো আমি জানুয়ারিতে কিনেছিলাম, কেন তাও জানি না, কার জন্য তাও জানি না, উত্তর আমার কাছেও নেই। কিছুই আর বললাম না, সোজা ওর ঘর থেকে বেরিয়ে গেলাম। শুধু ঘর না, ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলাম। আমি জানি আবারও কাঁদবো, সেই কান্না আবারও ফিরে আসবে আমার কাছে, একান্তে, নীরবে, শুধুই আমার কাছে। তনুশ্রী, লিফটে অয়নে এসে আমার সাথে উঠলো। চোখের পানি মুছে অন্যদিকে তাকিয়ে আছি। অয়ন চুপ করে আছে। তোমার কি মনে হয় তুমি তোমার খারাপ থাকাটা আমার থেকে লুকাতে পারবে অয়ন? না, লুকাতে চাচ্ছি না তোর থেকে। লিফট খুললো, দুজনেই বেরিয়ে গেলাম। আমি একটু আগে আগে হাঁটছি, হঠাৎ পেছনে তাকিয়ে একটু চমকেই উঠলাম। অয়নের হাঁটা মোটেও স্বাভাবিক লাগছে না। অয়নকে ধরে বললাম, পায়ে ব্যথা করছে? একটু। এসো। তার হাত ধরে খুব ধীরে ধীরে হাঁটছি আমি। আন্টি যদি জানে আমি এসেছিলাম তবে রাগ করবে। অয়ন কিছুই বলল না। আমি জানি আন্টি রাগ করবেন। অয়নকে যেমন আমার ফ্যামিলি খারাপ ভাবে, তেমনি তার ফ্যামিলিও আমায় খারাপ ভাবছে। এটাই তো স্বাভাবিক। আমার নীরবতায় অয়ন বলল, অথইয়ের কথায় এত ভাবিস না। তুমি ইতাজার সাথে কথা কেন বলছো না? ইতাজা যদি বিয়েটা ভেঙে দেয় তবেই তো হয়। অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না ইত্যাজা বিষয়টাকে কিভাবে নিবে, তবে বড় চাচার সাথে বাবার সম্পর্কে আবারও ঘি ঢালা হবে। আগুন তো আগেই জ্বলছে। অয়ন দাঁড়িয়ে পড়ল। পাশে থাকা বাসাটার দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে বলল, আব্বা একবার স্ট্রোক করেছে, আর একবার যদি কিছু হয় তবে আমি নিজেকে ক্ষমা করব কিভাবে? আমাদের সম্পর্ক কিছুদিনের, তাতেই আমরা একে অন্যকে ছাড়া থাকতে পারছি না। আম্মু কিভাবে আব্বুকে ছাড়া থাকবে? তাদের একমাত্র ছেলে আমি। আমি যদি আব্বুর মৃত্যুর... কণ্ঠ কেঁপে উঠল তার। আর কথা বলতে পারলো না, অন্যদিকে চেয়ে রইল। অয়নের প্রত্যেকটা কথা ঠিক, কিন্তু না এটা আমি মানতে পারছি আর না সে মানতে পারছে। অয়ন আমার দিকে তাকালো। ওর হাত ধরে বললাম, যোগাযোগ বন্ধ করো না প্লিজ। তোমার ভয়েস না শুনে শুনে আমি মরে যাচ্ছিলাম। অয়ন মুচকি হাসলো। তবুও তো এতদিন পর কল দিলি, তোর নতুন নাম্বারও তো ছিল না আমার কাছে। প্লিজ। অনুনয়টা ফেলতে পারলো না। আমি জানি সে আমায় ছাড়তে পারবে না। যে মানুষটা এতটা অসুস্থতার মধ্যেও আমার কল পেয়ে ছুটে গেছে, সে আমাকে নিজের করে নিয়েই যাবে, বিশ্বাস আছে ওর উপর। দ্রুত গতিতে 2023 সালটা চলে যাচ্ছে। চোখের পলকে সেপ্টেম্বর মাস চলে আসলো। এর মধ্যে বেশ কয়েকটা জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার টিকিটটাও পেয়ে গেলাম। আমি একা না, মানহাও একই জায়গায় চান্স পেল, শুধু আমাদের ডিপার্টমেন্ট ভিন্ন। ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাব। সাথে কালকেই আমার 20তম জন্মদিন। বাসার সকলেই খুশি। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, এটা তো খুশির মুখ্য কারণ নয়। মুখ্য কারণটা হলো আগামী শুক্রবার অর্থাৎ 22 সেপ্টেম্বর ইতাজার সাথে বিয়ের তারিখ নির্ধারিত হয়ে গেছে। গতকালই তারিখ নিশ্চিত করেছে। অয়নের সাথে যোগাযোগ আছে। ওকে ছেড়ে দেওয়া সহজ নয় আমার জন্য। না, ও আমাকে ছেড়ে দিতে পারবে। কল দিলে ঘন্টার পর ঘন্টা আমরা চুপ থাকি। এখন আর
আমাকে লজ্জা দেয় না অয়ন, তবে প্রায়ই আমার হাসির কারণ হয় সে। অথয়াপুর ছেলেবাবু হয়েছে, অয়ন ছবি পাঠিয়েছিল আমায়, দেখেছি আমি। কিন্তু আন্টি বা অথয়াপু কারোর সাথে কোনো কথা হয়নি আমার। আজও হয়তো আন্টি ভাবে আমার কারণেই অয়নের চরিত্রে এমন দাগ পড়েছে। তাদের ভাবনাটা ভুল নয়, আমিই তো দোষী। রুমে বসে বই পড়ছি, অয়নের দেয়া সেই বই, 1000 বছর ধরে। মন্টু মিয়া আর টুনির জন্য সব কষ্ট পায় সবাই, কিন্তু আমার জন্য কারো কষ্ট হয় না। আম্মু এসে 2বার ডেকে গেল বিকালের নাস্তার জন্য। তৃতীয়বার আসলে জানিয়ে দিলাম আমি খাবো না। রাতটুকু কাটলো না ঘুমিয়ে। এখন সারা রাতেও ঘুম হয় না আমার, হয়তো অনিদ্রা রোগে ধরেছে। কি যেন বলে সবাই, হ্যাঁ, ইনসোমনিয়া। সকালে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে দেখি ইত্তেজা এসেছে। আম্মু জানালো, ইত্তেজা আর তোমার সাথে ভার্সিটিতে যাবে। শুনে বিরক্ত হলেও প্রকাশ করলাম না। নাস্তা করে বেরিয়ে প্রথমেই গেলাম মানহার বাসার সামনে। গতকাল থেকে প্রচণ্ড জ্বরে ভুগছে বেচারি, তাই ওকে নিয়েই যাব আমি। একটা কল দিতে সে বেরিয়ে এলো। ইতাজা আমার পাশেই দাঁড়িয়ে আছে, ফোনের দিকে তাকিয়ে থাকায় মানহাকে সে দেখেনি। মানহা ইতাজার দিকে তাকিয়ে আমায় বলল, উনি কেন এসেছেন? ফিসফিস করে বললাম। আম্মু ঝুলিয়ে দিয়েছে। ইতাজা মানহাকে দেখে বলল, আরে মানহা মনিজি, কেমন আছো? মানহার সাথে মনি শব্দটা আমাকে অবাক করলো। মানহা একটু বিব্রত বোধ করছে বলে মনে হলো। আমতা আমতা করে বলল, ভালো। আগে থেকেই সিএনজি ঠিক করা ছিল, সুতরাং যাত্রা খুব সহজেই শুরু হলো। মানহাকে মাঝে বসিয়ে আমি আর ইতাজা ওর 2 দিকে বসেছি। মানহা, তোর জ্বরের কি খবর? এখন একটু কম। ইতাজা আমাদের দিকে তাকিয়ে বলল, মানহা মনি, তুমি কেন সেকেন্ড টাইম দিলে? কলেজে তো ভালোই ক্লাস করেছো, আমার জুনিয়র ছিলে। মানহা আলতো হেসে বলল, বিশ্ববিদ্যালয়ে ছেড়ে কি কেউ কলেজে থাকে না? আমি ইতাজাকে বললাম, আপনার জুনিয়র মানে? আমিও তো তিতুমিরে পড়েছি, সেন্সিজটে আটকে পড়ার মাস্টার শেষ করলাম। ও। আমি আর কথা বাড়ালাম না। ইতাজা নিজে থেকেই বলল, মানার সাথে আমার কলেজেই ফার্স্ট কথা হয়েছে। কথায় কিউটনেস থাকায় ওকে মাহারামণি বলে ডাকি। মানহার দিকে তাকিয়ে দেখলাম ও এক দৃষ্টিতে বাইরে কিছু দেখছে। চোখের কোণায় পানি জমা হয়েছে। কপাল কুঁচকে গেল আমার। মানহার সেই ভালোবাসা ইত্তেজা নয় তো? পুরোপুরি জানতে হলে মানহাকে জিজ্ঞেস করতে হবে আমার। ও যেহেতু লুকাতে চাচ্ছে, তার মানে এখানে একটা কোনো বড় সমস্যা আছে। ইউনিভার্সিটিতে পৌঁছে মানহা চলে গেল জুলজি ডিপার্টমেন্টে, আর আমি যাব জিওলজিতে। মানহা এত দ্রুত চলে গেল যেন পালিয়ে যাচ্ছে সে। কিছু দূর গিয়ে ফিরে তাকিয়ে আলতো হাসলো। আমি ইত্তেজাকে বললাম, একটা রিকোয়েস্ট করি। শিওর। মানহার সাথে যান প্লিজ, ও অসুস্থ। তুমি? আমি সামলে নিতে পারবো। ইতাজা দ্রুত গতিতে মানহার দিকে এগিয়ে গেল। আমি ডিপার্টমেন্টে চলে গেলাম। সকল কাজ শেষ করে দুপুর প্রায় 2টায় রেজিস্ট্রার অফিসে কাগজ জমা দিলাম। মানহাকে রেজিস্ট্রার অফিসে দেখলাম না। ও কি এখনও আসেনি? কিছুক্ষণ অপেক্ষা করে ওকে কল দিলাম। হ্যালো। মানহা নয়, এটা পুরুষ কণ্ঠ, নিশ্চয়ই ইতাজা হবে। মানহা কোথায়? ও একটু অসুস্থ হয়ে পড়েছে, ওর কাগজপত্র জমা দেওয়া হয়েছে, এখন মেডিকেল সেন্টারে এনেছি। আমি আসছি। ফোন রেখে চলে গেলাম দ্রুত মেডিকেল সেন্টারে। মানহাকে একটা চেয়ারে বসে থাকতে দেখলাম। ইতাজা পাশে দাঁড়ানো। মানহা এখনো ইতাজার একটা হাত ধরে রেখেছে, কিছু বলছে ও। রিক্সা থেকে নেমে ওদের দিকে এগিয়ে যেতেই মানহা ইতাজার হাতটা ছেড়ে দিল। সন্দেহটা তীব্র হলো। মানহার সেই ভালোবাসা ইতাজা ছাড়া আর কেউ না। ইতাজা আমায় বলল, প্রেশার লো হয়ে গিয়েছিল, তাই রেজিস্ট্রার অফিস থেকে এখানে নিয়ে এসেছি। মানহা আমার হাত ধরে উঠে দাঁড়ালো, বলল, আমি ঠিক আছি, বাসায় যাব। চল। আমি ওকে ধরে বাইরে নিয়ে আসলাম। রিক্সা করে মেইন গেট পর্যন্ত আসলেও এখানে একটা সিএনজিও নেই। ইতাজা সিএনজি আনতে গেল। একটা দোকানে বেঞ্চিতে দুজনে বসলাম। মানহার সাথে একটু রাগ দেখিয়ে বললাম, ইতাজাকে ভালোবাসিস তুই? চমকে উঠে তাকালো সে। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, মিথ্যে বলিস না, আমার থেকে কেন লুকিয়েছিস তুই? মানহা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি নিজেই শিওর হতে পারছিলাম না। যতদিনে আমি বুঝতে পারলাম ততদিনে সে তোকে ভালোবেসে ফেলেছে। আজও কিছু বলবি না? বাসায় জানা। বলে কি আর কোনো লাভ হবে? আমার ফ্যামিলি কেমন তা জানিস। একজন সিঙ্গারকে পছন্দ করা, ক্রাশ খাওয়া, ওনারা মেনে নিলেও বিয়েটা মেনে নিবে না। অয়ন ভাই একটু শক্ত থাকলে হতো, কিন্তু উনি পড়ে আছেন সেই দায়িত্ব কর্তব্য হেন তেন নিয়ে। চশমাটা ঠেলে দিয়ে চুপ করে রইলাম। মনে মনে ভাবছি, আমার ফ্যামিলি যদি এটা বুঝতো, তাহলে ইতাজা ধীরে ধীরে সেলিব্রিটি হচ্ছে, শত শত মেয়ের সাথে ওঠা বসা হচ্ছে। এই ইতাজাকে এক নজর দেখতে কত মেয়ের ভিড়, এগুলো বাবা দেখে না।
শুধু অয়নের একটা ভুল নিয়ে পড়ে আছে। মানহার দিকে তাকিয়ে ওর ফ্যাকাশে মুখটা দেখলাম। ইতাজা কি আদৌ মানহার জন্য পারফেক্ট হবে? মানহাকে বললাম, অয়নকে কেন দোষ দিচ্ছিস? দায়িত্ব তো সবারই আছে, না হলে আমি কেন বিয়েতে রাজি হলাম? মানহা কিছু বললো না। আমি জিজ্ঞাসা করলাম, ইতাজা জানে? হুম, বলেই মাথা নাড়লো। আমি জানাবো? আমাকে বাধা দিয়ে বলল, যদি রিজেক্ট করে বা অপমান করে সহ্য করতে পারবো না। ইয়াত্তাজা অয়ন ভাইয়ের মতো শান্ত নয়, প্রচণ্ড রাগী আর বদমেজাজি স্বভাবের। তাই বলে এর মধ্যে ইতাজা সিএনজি নিয়ে আসলো। আমাদের কথা মাঝপথে থেমে গেল। রাস্তাটা মোটামুটি ভালোই জ্যাম ছিল। হঠাৎ আমার ফোন বেজে উঠলো। ফোন বের করে অয়নের নাম্বার দেখে ভয় পেয়ে গেলাম। আর চোখে ইতাজার দিকে তাকালে দেখলাম সে কানে হেডফোন লাগিয়ে রেখেছে। রিসিভ করলাম। হ্যালো। কই আছিস তুই? গাড়িতে, ভার্সিটি থেকে ফিরছি। ও, ইত্তাজার সাথে আছে? হুম। বাসায় এসে কল দিস। মানহা আমার কাঁধে মাথা রেখে বসে রইল। ফোন রেখে বললাম, খারাপ লাগছে? হুম। মানহাকে ধরে রাখলাম। ইতাজা একবার আমাদের দিকে তাকালো, তারপর পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি লাগবে? মানহা আর চোখে একবার ইত্তাজাকে দেখে আবারও চুপ থাকলো। আমি পানির বোতলটা দিয়ে মানহাকে খাইয়ে দিলাম। ঘুম ঘুম চোখে দেখি আমি তোকে, কি যে ভালো লাগে বোঝাতে পারি না। তুই নে বুঝে নে, রেখে মাথা রেখে আমার এই বুকে, বলতে পারি না। তোর থেকে চোখ যেন ফেরাতে পারি না। এই পৃথিবীতে তুই তোরই তুলনা। তোর থেকে চোখ যেন ফেরাতে পারি না। এই পৃথিবীতে তুই তোরই তুলনা। ঘুম ঘুম চোখে দেখি আমি তোকে, কি যে ভালো লাগে বোঝাতে পারি না। তুই নে বুঝে নে, রেখে মাথা রেখে আমার এই বুকে, বলতে পারি না। ইতাজার হঠাৎ গাওয়া গানে মানহা আমি দুজনে ওর দিকে তাকিয়ে রইলাম। মানহা আমার গা ঘেঁষে বসে আবারও কাঁধে মাথা রাখলো। ওর চোখ থেকে গড়িয়ে পড়া পানিটা আমার দৃষ্টি হারালো না। বুকটা ফেটে যাচ্ছে আমার। মানহা কাঁদছে যে। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। ইতাজা আর বাসায় আসলো না। ফ্রেশ হয়ে আমিও অয়নকে কল দিলাম। তনুশ্রী, একটু বেরোতে পারবি? কেন বলো তো? 10 মিনিটের জন্য। সারা জীবনের জন্য তো এমনিতেও নিবে না, 10 মিনিটই সই। এই কথায় কষ্ট পাবে জেনেও বলেছি। অভিমান চেপে রাখা আর সম্ভব না। আমার বিশ্বাসকে ভুল প্রমাণ করে অয়ন ইতাজাকে কিছুই জানালো না এতদিনে। ফোন রেখে ড্রেস পাল্টে একটু সাজলাম। অনেক দিন পর দেখা করব বলে কথা। বের হওয়ার সময় আম্মুর সামনে পড়লাম। কোথায় যাচ্ছ এখন আবার? মানহার শরীর ভালো ছিল না, দেখতে যাচ্ছি। সকালে যেও। সব কিছুতেই বাধা পড়ছে। রাগ হলো, তাই না করা সত্ত্বেও বের হলাম। যা হবে দেখা যাবে। বাসা থেকে বের হয়ে মেইন রাস্তায় গিয়ে দেখলাম অয়ন তো দূরের কথা, তার ছিটে ফোটাটাও নেই। কল দিলাম, রিসিভ করলো না। ফোন স্ক্রিনে অয়নের ছবিটা দেখে তাকিয়ে আছি আমি। হঠাৎ করে সামনে এসে বলল, হাউ? চমকে উঠে লাফ দিয়ে 2 পা সরে গেলাম। অয়ন হেসে একগুচ্ছ সাদা গোলাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই দিন বারে বারে ফিরে আসুক, ভালোবাসা বৃষ্টি হয়ে ঝরুক। ফুলগুলো হাতে নিলাম। আমার সাদা গোলাপ পছন্দ। কি করে এখনো মনে রেখেছে সে। আমার ফোনটা টেনে নিয়ে বলল, বাহ, আমার ছবি ওয়ালপেপারে দিয়ে রেখেছিস, সুন্দর লাগছে আমাকে, বল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা নিয়ে ব্যাগে রাখলাম। বললাম, এদিন বারে বারে ফিরে আসলেও তোমাকে ছাড়াই ফিরে আসবে। অয়ন কিছু বলল না, গিয়ে বাইকে উঠে পড়ল। অয়ন হুম। চলে যাবে? তুই বাসায় যা তনুশ্রী, রাত হয়ে গেছে। এখন বাইরে থাকলে অসুবিধা হবে। এগিয়ে গিয়ে বললাম, ঠিক কি অসুবিধা হবে বলতে চাও? মরে যাব? কথায় জোর ছিল, রাগ ছিল, অভিমান ছিল। অয়ন সবটা বুঝেছে, তবুও চুপ। চলে আসতে নিলে অয়ন চিৎকার করে বলল, 19 নয়, আই লাভ দিস ডেট ফর ইউ মাই তনুশ্রী। আশেপাশে বেশি মানুষ না থাকলেও যে 2-1 জন আছে ওনারা চেয়ে রইল আমাদের দিকে। আমি ফিরে এসে বললাম,
চিৎকার করবে না। অয়ন হেসে দিল। আমিও মুচকি হাসলাম নিজের অজান্তেই। এত কষ্টের মাঝে যে মানুষটা আমার হাসির কারণ, সে কি করে আমাকে খারাপ রাখতে পারে? 22 তারিখে বিয়ে অয়ন। তার হাসিটা হুট করেই উবে গেল। কিছু ভাবছে, হয়তো কিছু বলবে, কিন্তু না, কিছু না বলেই চলে গেল সে। পেছন থেকে ডাকলাম কিন্তু ফিরলো না সে। খুব জোরে ড্রাইভ করে গেল। অন্তরাত্মা কেঁপে উঠলো আমার। আবার না অ্যাক্সিডেন্ট করে বসে। শান্ত মানুষগুলোর রাগ ভয়ঙ্কর হয়। ভয়ে ভয়ে বাসায় ফিরলাম আমি। ফুলগুলো পড়ার টেবিলে রেখে খাটে বসে ওকে কল দিলাম। রিসিভ করলো। আম্মু এসে বলল, কথায় গিয়েছিলে? বলেই তো গেলাম। ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, এগুলো? মানহা দিয়েছে আমার বার্থডে বলে। আম্মু কপাল কুঁচকে বলল। মানহা নাকি অয়ন? চমকে উঠে দাঁড়িয়ে গেলাম। আম্মু হয়তো বুঝেছে আমি অয়নের সাথে দেখা করেছি। বলল, তোমার এই কাগজগুলো আমার মোটেও পছন্দ না। ইত্তেজা বা রোমান যদি জানতে পারে তবে কি ভাববে? আম্মু আর কিছু বলার আগেই বললাম, আম্মু তোমাদের সব কথা তো আমি মেনে নিয়েছি, এখন আমার একটা কথা শুধু মানো, একা থাকতে দাও আমায়। আম্মু চলে গেল। আমি দরজা বন্ধ করে গুটিসুটি মেরে বসে রইলাম। সত্যটা কতদিন চাপা থাকবে? মনে পড়ছে একটা রাত, কুমিল্লায় কাটানো সেই রাত, যখন আমরা কাছাকাছি। অয়ন ফিস ফিস করে বলেছিল, বৈধ না করে তোকে আমার করব না। সেই রাতে ফ্লোরে বসে গল্প করার সময়ও বারে বারে চোখ ফিরিয়ে নিয়েছে সে। আমি খেয়াল করেছি তাকে। আমার চোখের দিকে তাকায়নি সে। হয়তো কোনো ভুল হওয়ার ভয়ে তাকায়নি। তবুও তার চরিত্র নিয়ে এত বড় একটা কথা রটে গেল। ক্লান্ত থাকে, চোখ লেগে গেল। হঠাৎ ফোন কেঁপে ওঠায় লাফিয়ে উঠে দেখি অয়ন কল করেছে। অয়ন? অপর পাশ থেকে কোনো কথা আসছে না। ভয়টা আবারও লাগছে। অয়ন, কিছু বলো না প্লিজ। খুব নিম্ন স্বরে বলল। তনুশ্রী, আমার তনুশ্রী। কি বলছো? অয়ন কিছু বলল না। আমিও কিছুক্ষণ চুপ থেকে বললাম, বাসায় পৌঁছে গেছো? হুম এত জোরে ড্রাইভ করো না, ভয় হয় আমার। হুম। অয়ন, তুমি কি শুনছো আমার কথা? আবারও নীরবতা বিস্তার করছে। হুট করেই অয়ন বলে ওঠে, ভালোবাসি তোকে তনুশ্রী, খুব করে ভালোবাসি। পরিণয়টা না হলে এ বেলায় আমরা হয়তো এক হব কোন এক গোধূলি বেলায়। অয়নের এলোমেলো কথায় কান্না পেল। দুজনেই চুপ করে রইলাম। খুব বিচ্ছিরি একটা মুহূর্তে আছি, যা কোনো ভাষায় বোঝানো সম্ভব নয়। নিজেকে অবশেষে সামলে নিয়ে বললাম, অয়ন, একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। হঠাৎ তুমি ডাকটা অচেনা লাগলো। ওর মুখে তুই শুনেই তো অভ্যস্ত আমি। অয়ন, বলবো আমি? বলো। কান্না আটকে বললাম, মানহা ইত্তেজাকে ভালোবাসে। কখন, কোথায়, কিভাবে ইত্তেজার সাথে ওর দেখা হয়েছে তা আমায় বলেনি। তবে ওর কথায় বুঝেছি ওদের সম্পর্ক আছে, কিছু তো আছে। অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, কে বলেছে তোকে? মানহা। ইত্তেজা ওকে মানহা মনি বলে ডাকে। একদিনে নিশ্চয়ই এমন হয়নি। ইত্তাজা? নামটা খুব শক্ত করেই উচ্চারণ করলো সে। রাগটা কি সে ইত্তেজার প্রতি করছে? তবে করুক, ইত্তেজার প্রতি রাগ তো আমারও আছে। মানহা এত সিরিয়াস প্রেমে এমনি এমনি তো পড়ে যায়নি। এই দিনটা যে আসবে সেটা তুমিও জানতে আর আমিও জানতাম। তবে কেন এতদিন চুপ করেছিলে? আর মাত্র 2 দিন, তারপরে তো আমি ইত্তেজার হয়ে যাব। আমার প্রশ্নের উত্তর অয়নের কাছে নেই। তার নীরবতা আমায় এটাই বোঝালো, অয়ন, তুমি চুপ থাকো, কিন্তু আমি আর চুপ থাকতে পারবো না। আমার বেস্ট ফ্রেন্ডের ভালোবাসাকে আর যাই হোক আমি তো বিয়ে করতে পারবো না। অয়ন আবারও নীরব। ওর নীরবতা কষ্ট দিচ্ছে আমায়। কেন বুঝতে পারছে না সে? অবশেষে নীরবতা নিধন হলো। অয়ন বলল, বিয়ে হবে না তোদের। মান গেলে যাক, সম্মান বিলীন হোক, তবুও ভালোবাসা বেঁচে থাকুক। সকাল সকাল মানহার বাসায় এসে হাজির হলাম। আন্টি দরজা খুলে জানালো মানহার রুমেই আছে। রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকেই দেখি কাঁথা জড়িয়ে আরামেই ঘুমাচ্ছে সে। মানহু? আলতো ডাকে কাজ হলো না। পাশে গিয়ে বসে কপালে হাত দিয়ে বুঝলাম জ্বর নেই। আবারও ডাকলাম, মানহু। চোখ খুলে আমাকে দেখে বলল, কিরে, এত সকালে? 8টা বাজে, উঠে পড়। হাত উপরে উঠিয়ে স্ট্রেচিং করে আবারও শুয়ে পড়লো। আমি বললাম, অয়ন বিয়েটা হতে দেবে না। হুট করে মানহার চঞ্চল চোখ জোড়া যেন স্থির হয়ে গেল। আমার দিকে তাকিয়ে বলল, তাই? মানহা ধীরে ধীরে উঠে বসলো। আমি আবারও বললাম, ইত্তেজাকে কালকে কি বলছিলি? কখন? মেডিকেল সেন্টারে হাত ধরে কিছু তো বলছিলি, আমি যেতেই থেমে গেলি। মানহা একটু ভেবে বলল, আসলে দাঁড়াতে চাচ্ছিলাম, একটু ধরতে বলেছিলাম আর কি। মিথ্যাটা স্পষ্ট হয়ে উঠলো। মানহা মিথ্যা বলছে, আমার সাথে মিথ্যে বলছে। মানহার হাত ধরে বললাম, রক্তের সম্পর্কের বোনটাও আমার সাথে বেইমানি করেছে, অথচ তুই নীরবে পাশে ছিলি আমার। এখন কেন মিথ্যে বলছিস মানহা?
মানহার দৃষ্টি নত হলো। একটু শক্ত সুরেই বললাম, ইতেজার সাথে তোর ঘনিষ্ঠতা আছে? কিছু না বলে উঠে ওয়াশরুমে চলে গেল। ইতেজা আর মানহার সম্পর্ক নিয়ে এখনো ধোঁয়াশা আছে আমার। ঠিক কেমন সম্পর্ক আর কবে এর সূত্রপাত হলো? সারাদিনে বেশ কয়েকবার অয়নকে কল করলেও রিসিভ করলো না, কল ব্যাকও করলো না। এত ব্যস্ত কেন সে? আমার জন্য কি একটুও সময় নেই তার? রাতের খাবারের পর প্লেট গুছিয়ে রেখে রুমে যাওয়ার সময় বাবার রুমের সামনে এসে থেমে গেলাম। অয়নকে নিয়ে ভেতরে কিছু কথা তো হচ্ছে। দরজার কাছে গিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। বাবা বলছে, এই কয়েক মাস ছেলেটা প্রায় 100 খানেকবার আমার অফিসে এসেছে, আজও এসেছিস। এখন তো মনে হচ্ছে তনুর সাথে অয়নই ভালো ছিল। তুমি তো বলেছিলে রুমান গিয়ে ইত্তেজার সাথে বিয়ের কথা বলেছে আর তুমি রিকোয়েস্ট ফেলতে পারোনি। হ্যাঁ, কথা ঠিক। তবুও আম্মু রেগে বলল, কি তবুও? পরশু বিয়ে আর আজ এসব বলছো? দেখো মিতু, সিদ্ধান্ত আমরা অনেক দ্রুত নিয়েছি, আর পরে ভাবিও নেই এইসব নিয়ে। একটু সতর্ক হওয়া উচিত ছিল। অন্তত মেয়েটার ভালো থাকার কথা ভেবে হলেও অয়নের সাথেই বিয়ে দেওয়া উচিত ছিল। দুজনেই চুপ করে আছে। বাবা আবারও বলল, ভুল করেছে বুঝলাম, কিন্তু অয়ন তো সেটা অস্বীকার করেনি। বারবার একই বিষয়ে ক্ষমা চাচ্ছে সে। আমি মুচকি হাসলাম। তার মানে আমার অজান্তেই অয়ন বাবাকে নরম করার বড় বড় হাতিয়ার কাজে লাগিয়েছে। বাবা এখন প্রায় রাজি, শুধু বিয়েটা ভাঙার দূরত্ব। হ্যাঁ, আমার অয়ন। রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ভেবেছিলাম আজ হয়তো একটা শান্তির ঘুম হবে, কিন্তু হলো না। হবে কি করে? সারাদিনে অয়নের সাথে একবারও যে কথা হয়নি আমার। সকালে বাড়িতে আত্মীয় স্বজন আসা শুরু করেছে। কোনো হলুদের অনুষ্ঠানের আয়োজন হবে না, তবুও এত মানুষ কেন দাওয়াত দিল? আপু এসে দরজায় নক করলো। দরজা খুললে নাস্তা করে রেডি হতে বলল, কারণ মেহেদি দেয়া হবে। কাজিনরা সবাই এটা সেটা নিয়ে কথা বলছে নিজেদের মাঝে। ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখি একটা মেসেজ। ভেবেছিলাম হয়তো অয়ন, কিন্তু না, অয়ন নয়, ইত্তেজা মেসেজ করেছে, দেখা করতে চায়। তার মানে কিছু তো হয়েছে। আমি ড্রেস পাল্টে নিজেকে শান্ত রেখে গেলাম সোজা বাবার কাছে। বাবা, জি বাবা। আমি একটু বাইরে যাব, মানহার জ্বর। বাবা একটু হেসে বলল, যাও। এত সহজেই রাজি হবে বুঝতেই পারিনি। নাস্তা না করে বাসা থেকে বেরিয়ে ইত্তেজাকে কল দিলাম। ইত্তেজা, কোথায় আপনি? তোমার পেছনে। পেছনে ঘুরে একটু দূরেই ইত্তেজাকে দেখলাম, বাইক নিয়ে এসেছে। আমায় বলল, ওঠো। কেন ডেকেছেন সেটা বলেন, আমি চলে যাব। ইত্তেজা ভারী সুরে গমগমিয়ে বলল, তোমার অয়ন রাগ করবে আমার সাথে বাইকে চললে। কথাটা শুনে অস্বস্তি হলো। বাইকে উঠে বসলাম। ইত্তেজা দ্রুত নিয়ে আসলো বাসাবো শহীদ আলাউদ্দিন স্মৃতি পার্কের কাছে। বাইক থামিয়ে বলল, নামো। নেমে একটু সরে দাঁড়ালাম। ইত্তেজা হেলমেট খুলে বাইকের লুকিং গ্লাসে চুল ঠিক করছে। আমাকে কপাল কুঁচকে তাকিয়ে থাকতে দেখে বলল, অয়নের সাথে কতদিনের সম্পর্ক? চুপ করে রইলাম। ইত্তেজা আবারও বলল, অয়নের সাথে ঝগড়া রাগ হয়েছে নাকি যে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে? পরিস্থিতিটাই এমন। কেমন? চোখ ছোট ছোট করে তাকিয়ে বললাম, কেমন আবার? বাধ্য হয়েছিলাম। ইস, পুরাই বাংলা সিনেমা। এবারে রাগটা মাথা চাড়া দিল আমার। কিসের সিনেমা? বাবা মাকে কষ্ট দিতাম? অয়নের বাবা তো আপনার বাবার জন্যই। বলে থেমে যেতেই ইত্তেজা কান চুলকে বিরক্তি নিয়ে বলল, এসবে বলেছে অয়ন? ফ্যামিলি ম্যাটার বাইরের মানুষের সাথে কেন যে শেয়ার করে। বাই দ্য ওয়ে, অয়ন জব করে, ভালো মানুষ। ওকে ছেড়ে হঠাৎ আমার সাথে কেন বিয়ে ঠিক হলো? চমকে উঠলাম। মাথা নিচু করে ফেলতেই বলল, বাঙালি বাবা মায়েরাও পারে, সব ঠিক থাকবে, শুধু ছেলে বা মেয়ে প্রেম করলেই দোষ। লোকটার কথায় অত্যধিক ভনিতা। আবারও বলল, দেখো, আমি সবই জানি। এখন কথা হলো অন্যের প্রেমিকাকে বিয়ে করতে আমার রুচিতে বাঁধবে, কিন্তু থেমে যাওয়াটা ভয়ের কারণ হলো আমার। ইত্তেজা আমার দিকে এগিয়ে এসে বলল, অয়নকে কেন মেনে নেয়নি তা না জানা পর্যন্ত বিয়ে ভাঙছি না। অয়ন এই লোককে কতটুকু বলেছে আমি জানি না, তাই চুপ থাকাই শ্রেয়। কিন্তু চুপ থাকলে বিয়ে ভাঙবে না যে। নিচু স্বরে বললাম, অয়নকে বাবা খারাপ মনে করে। ইত্তেজা কান বাড়িয়ে বলল, শুনিনি জোরে। রাগ উঠলেও নিয়ন্ত্রণ করে বললাম, বাবা অয়নকে খারাপ মনে করে। ইত্তেজা হাসলো, বলল, ভাই, অয়ন খারাপ আর আমি ভালো? আবারও হেসে পকেট থেকে সিগারেট বের করে জ্বালালো। আমি নাক ঢাকতাম। এতদিন লোকটাকে ভালোই দেখে এসেছি, অথচ আজ তার অন্যরকম আচরণ দেখছি।
দেখো তন্থি, লাস্ট কয়েক মাসে আমি হাজার হাজার মেয়েকে জড়িয়ে ধরেছি। এখন এসব আমার জন্য কোনো ব্যাপারই না। আর অয়ন ভিড়ের মধ্যেও জেনে বুঝে কোনো মেয়ের গায়ে হাত দেয় না। থেমে সিগারেটে একটা লম্বা টান নিয়ে বলল, কলেজ লাইফ থেকে সিগারেট আসক্ত, অথচ অয়ন এসব ছুঁয়েও দেখে না। আমার কাছে একটু ঘেঁষে বলল, লিপকিস করে দেখোনি? ছি, মাত্রাতিরিক্ত হচ্ছে এবারে। সরে গেলাম আমি। ইত্তেজা হাসলো, আবারও আগের মতো আরামে সিগারেটে টান দিল আর সাদা ধোঁয়া বাতাস উন্মুক্ত করলো। আমি জানি অয়ন এসব কিছু করবে না, অন্তত বিয়ের আগে তো না। এসব ছাড়াই প্রেম হয়েছে, মানুষে লাগেনি? ঘৃণা লাগছে ইত্তেজার প্রতি। এত বাজে ভাষায় কেউ কিভাবে কথা বলতে পারে? আর এই ছেলেকে কিনা মানহা ভালোবেসেছে। ইত্তেজা আবারও বলল, মানহা এখনো টিনেজার রয়ে গেছো, একটু আদুরে নামে ডাকলেই ভালোবাসি বলে ধরে নেয়। লোকটার গালে কষিয়ে দুটো থাপ্পড় মারতে ইচ্ছে করছে আর বলতে ইচ্ছে করছে, যা বলবি সরাসরি বল। সিগারেটটা পায়ের নিচে পেশে ফেলে বলল, আমার আসল রূপটা দেখানো উচিত ছিল, এবং বিয়ের আগেই উচিত ছিল, তাই দেখিয়ে দিলাম। বললে না তো অয়নকে কেন খারাপ ভাবে তোমার বাবা? চশমা ঠেলে বললাম, অন্যের প্রেমিকাকে বিয়ে করতে না আপনার রুচিতে বাঁধবে? তবে বিয়ে ভেঙে দেন, আর কোনো কারণ আমি বলতে চাই না। ইত্তেজা দাঁত বের করে হাসলো, তারপর এক হাতে আমার গাল চেপে ধরে বলল,